আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তির খুবই কাছাকাছি বলে দাবি। জাতীয় নেতাদের ভূমিকা স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানিতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে মন্তব্য। প্রথমবারের মতো পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা গতি পেয়েছে মন্তব্য। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম থাকায় সংসদে অভিনন্দন। অধিবেশন 19 এপ্রিল পর্যন্ত মুলতবি। এবং কঠিন ও অজনপ্রিয় সংস্কার বাস্তবায়নে সরকারের মনোযোগে নজর রাখছে IMF। উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন অংশীদারিত্বের আশায় অর্থমন্ত্রী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইরান যুদ্ধের 49তম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাত 3টা থেকে ওই যুদ্ধবিরতি কার্যকরের কথা জানান ট্রাম্প। একই সাথে তেহরানের সাথে ওয়াশিংটন চুক্তির খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে গণমাধ্যমকে এমন কথাও বলেছেন ট্রাম্প। তবে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্প লেবাননের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করায় বিক্ষুব্ধ ইসরায়েল। নাফিস ইফতেখারের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সবকিছুতেই রাজি হয়েছে। ট্রাম্প জানান, যদি ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয় এবং ইসলামাবাদে তা সই হয় তবে তিনি পাকিস্তানে যেতে পারেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের মতে এর মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে, কারণ ওই তারিখের আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলেও ধারণা মার্কিন প্রেসিডেন্টের। তবে চুক্তি না হলে যুদ্ধ আবারও শুরু করার হুঁশিয়ারি দেন। এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। তবে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্প লেবাননের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা আসা ইসরায়েলের জন্য আরও একটি বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে, কারণ ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ চাচ্ছিল না এই যুদ্ধ এখনই থেমে যাক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক তৎপরতা বন্ধ করার প্রস্তাব মাত্র এক ভোটের ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদে নাকচ হয়েছে। যুদ্ধ ক্ষমতা বিষয়ক বিলটি 213-214 ভোটে নাকচ হয়। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য লেবাননেও পূর্ণাঙ্গ শান্তি আসতে হবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হীন দলীয় স্বার্থে আমরা যদি জাতীয় নেতাদের ভূমিকাকে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ইতিহাস ক্ষমা করবে না। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়ে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখায় এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাহুল রায় রিপোর্ট। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য এবার 15 বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠান পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রেখেছেন অসামান্য অবদান, অন্যদিকে দেশ গঠনে রেখেছেন নেতৃস্থানীয় ভূমিকা। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন জাইমার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় এই সম্মাননা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। সাহিত্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় আশরাফ সিদ্দিকীকে। সংস্কৃতিতে হানিফ সংকেতের পাশাপাশি বশির আহমেদ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন। ক্রীড়াক্ষেত্রে জোবেরা রহমান লিনু পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। পল্লী উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF। সমাজসেবা ও জনসেবায় মরণোত্তর পুরস্কার পেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সাথে আছেন মোহাম্মদ সাইদুল হক। সমাজসেবায় প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পেয়েছে SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। জনপ্রশাসনে মরণোত্তর পুরস্কার পেয়েছেন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি সচিব কাজী ফজলুর রহমান। গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর M.A. রহিম এবং অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত মজুমদার। পুরস্কার তুলে দেওয়ার পর পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। দুর্নীতি দমন করে নিরাপদ রাষ্ট্র গঠন করাই এই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা করা স্বাধীনতা পদক প্রদানের যখন সুবর্ণ জয়ন্তী, তখন স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হলেন, তেমনি প্রথমবারের মতো দেয়া পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্বাধীনতা পদক পেলেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশেষজ্ঞরা বলছেন, এমন স্বীকৃতিতে ব্যক্তি মুকিত মজুমদারের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি গতি পেয়েছে নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা। বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্টে। একটি সমাজ তখনই মহান হয় যখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ এমন সব গাছ লাগান যার ছায়ায় তারা কোনোদিন বসতে পারবেন না জেনেও কাজটা করেন। প্রাচীন গ্রিক ও রোমান দর্শনের পাশাপাশি ভারতীয়, চীনা কিংবা নেটিভ আমেরিকান দর্শন বলে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব কেবল আধুনিক যুগের সাস্টেইনেবিলিটি বা টেকসই উন্নয়নের ধারণা নয়, বরং এটি হাজার বছরের প্রাচীন প্রজ্ঞা। কৈশোরের প্রতিবাদী যে সত্তার হাতে উঠেছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র, স্বাধীনতা থেকে অদ্যাবধি দেশ গঠনে সে হাত হয়নি নিরস্ত। বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আর্তমানবতার সেবা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় আরও বড় পরিসরে কাজ করতে যিনি গড়ে তোলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দেশ বিদেশে বহুমাত্রিক কাজের পাশাপাশি ফি বছর দেশ জুড়ে লাখ লাখ বৃক্ষায়ন করছে সংস্থাটি। নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নানা সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু খ্যাত এই ব্যক্তিত্ব। এদিকে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে 1977 সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ 5 দশকে এবারই প্রথম অন্যান্য খাতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে এই পদক প্রদান করল বিএনপি সরকার। জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আব্দুল মুকিত মজুমদারকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা আমার কাছে কিন্তু বিশাল একটা পাওয়া, কারণ এই মাটি, এই দেশ যদি না পেতাম তাহলে স্বাধীনতার পুরস্কারও পেতাম না। পরিবেশ সংরক্ষণের ব্যাপারটা যে কতখানি জরুরি বর্তমান সরকার যে সেটা বুঝতে পেরেছে এবং এটাকে গুরুত্ব দিয়েছে, এটা আরেকটা বিরাট ব্যাপার, যুগান্তকারী সিদ্ধান্ত। এবং এই জন্য যেটা হবে, পরিবেশ প্রকৃতির প্রতি মানুষের কাজ করার স্পৃহা এবং উৎসাহ অনেক বেড়ে যাবে। দেশের প্রতি, দশের প্রতি যে কাজগুলো আমরা করতে পারি, যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যেন আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণকে রাষ্ট্রীয় অগ্রাধিকার ও স্বীকৃতির জন্য বিশেষজ্ঞগণ সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন প্রকৃতি অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে। বাংলাদেশে একজন নন বায়োলজিস্ট পরিবেশ বিজ্ঞানী, এ তো রেয়ার। মুকিত মজুমদার বাবু একজন নন বায়োলজিস্ট হয়ে পরিবেশ নিয়ে যেভাবে কাজ শুরু করেছেন এবং সেটাই যে নতুন মাত্রা যোগ করেছে, এটা বাংলাদেশে একবারে অনন্য। আমরা সত্যি আনন্দিত, আমরা যারা
প্রকৃতি সংরক্ষণের জন্য কোনো না কোনোভাবে কোনো না কোনো পদক্ষেপ নিয়েছি। আমাদের মধ্যে বাবু ভাই একদিক দিয়ে অগ্রগণ্য, যে উনি একটি প্রতিষ্ঠান করেছিলেন। আমাদের কোথায় নজর দিতে হবে, গভর্নমেন্ট অ্যাকশন নিতে পারে, এই ব্যাপারে উনি পরামর্শ দিচ্ছেন। সো উনি এক থেকে জ্ঞান বিতরণ করছেন এবং একই সাথে অ্যাকশন প্রোগ্রামে যাচ্ছেন। আমি বাবু ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে কাজগুলো করছেন এটা আরও শক্তিশালী হোক, আরও দেশের কাজে আসুক। প্রাচীন আফ্রিকান প্রবাদ ধরে বলা যায়, বিশাল এই পৃথিবীকে পদদলিত করা গেলেও মাটি আমাদের জুতার তলা নয়, বরং মাটিই আমাদের পায়ের পাতা। প্রকৃতিবন্ধু মনে করেন, প্রাচীন এসব প্রজ্ঞা বর্তমান জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক লড়াইয়ে হতে পারে সবচেয়ে বড় পথ প্রদর্শক। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রীর প্রতিশ্রুতির প্রেক্ষিতে সংসদে উত্থাপিত 7টি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি সদস্যরা। বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় সংসদের পক্ষ থেকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। চকর মালিথা রিপোর্ট। প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর। মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ বা সরকারি কাজের দায়িত্বপ্রাপ্ত নন এমন সংসদ সদস্যদের জন্য নির্ধারিত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজেদুর রহমান একটি সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপন করেন। তার এই প্রস্তাবের সমর্থনে 1 মিনিট করে আরও 10 জন সদস্য বক্তব্য রাখেন। মাজেদুর রহমানও তার প্রস্তাবের সমর্থনে 5 মিনিট বক্তব্য রাখেন। জনগণ আমাকে বলেছে, আমরা তোমাকে এমপি বানাছি, তোমরা আমার উপজেলা নিয়ে আসবে। মূল সিদ্ধান্ত প্রস্তাবের উপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বিবৃতি দেন। তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। যেহেতু আমরা এটা ইতিবাচকভাবে বিবেচনা করব, সেই কারণে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে, মাননীয় স্পিকার, সে কারণে আমি প্রত্যাহার করে নিলাম। মন্ত্রীর আশ্বাসে মাজেদুর রহমান পরে প্রস্তাবটি প্রত্যাহার করলে স্পিকার কার্যপ্রণালী বিধির 138-এর 1 উপবিধি মতে কণ্ঠ ভোটে দেন। প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। এরকম আরও কয়েকটি সিদ্ধান্ত প্রস্তাবের পর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলের সাংসদ। দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। কবিতায় পয়েন্ট অফ অর্ডারের উত্তর দেন আইনমন্ত্রী। তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমানের নাম থাকায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান চিফ হুইপ। তিনি সম্মানিত, মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। 19 এপ্রিল রোববার পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। 19 এপ্রিল 2026। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি সরকার কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলো বাস্তবায়নে কতটা মনোযোগী তা নজরে রাখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংবাদ সম্মেলনে সংস্থাটির একজন পরিচালক বলেছেন, টানা 3 বছর রাজস্ব আয় কমেছে, ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে নতুন সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে IMF। অবশ্য সব সংখ্যা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী আশা করছেন উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন অংশীদারিত্বের। রেজভিন আজের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে IMF-এর সদর দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতির হালনাগাদ অবস্থা জানাতে সংবাদ সম্মেলন। শত প্রতিকূলতার পরও এশিয়ার দেশগুলো অন্য মহাদেশের তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছে বলে মনে করছে সংস্থাটি। মার্চের শেষ সপ্তাহে ঢাকা ঘুরে আসা IMF-এর পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন কথা বলেন প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠকের বিষয়ে। We had a good discussion in terms of the challenges the country faces.
and made the point that a new government with a significant majority, this is the right time to undertake ambitious reforms, and so they heard us, and now we'll wait to see how they react to that. বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে অর্থমন্ত্রী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে। আমি তো মনে করি সবাই অ্যাটিটিউড এখানে খুবই পজিটিভ, এক কথায় বলতে গেলে পজিটিভ। এখন এটা আমরা প্যাকেজটা কি হবে সেটা অপেক্ষা করতে হবে। এখন বর্তমানে আমেরিকা বাংলাদেশ ট্রেডের যেখানে সুযোগ আছে এই এরিয়াগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি। অনেকগুলো এলাকা এখানে জ্বালানি থেকে শুরু করে কমোডিটি থেকে শুরু করে এখানে আমাদের বিরাট অপরচুনিটি রয়ে গেছে। আইসিটি সেক্টর হিউজ অপরচুনিটি। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান এবং জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোহাই হারার সঙ্গে বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন অর্থমন্ত্রী। আইএমএফের সঙ্গে চলমান প্রায় $5.5 বিলিয়ন ঋণের পরবর্তী যে কিস্তিগুলো নিয়ে দর কষাকষি চলছে সেটির ভাগ্যে কি ঘটবে তা জানতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে, এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। চাঁদ ঘুরে আসা ঐতিহাসিক 10 দিনের মিশনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। নাসা আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিরল এই অভিজ্ঞতাকে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে অভিহিত করেন 4 মহাকাশচারী। মিশনে কাছ থেকে দেখা নানা মহাজাগতিক ঘটনা কল্পনাকেও হার মানায়, এমন মন্তব্য তাদের। নাফিস ইফতেখারের রিপোর্ট। চন্দ্রাভিযান আর্টেমিস 2 এর সাফল্যের পর ইতিহাস গড়া 4 মহাকাশচারীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে সংবাদ সম্মেলনে অনন্য অভিজ্ঞতা বর্ণনা করেন মিশনের ক্রুরা। মিশন কমান্ডার রেইড উইজম্যান জানিয়েছেন, চাঁদের আড়ালে সূর্য ঢেকে যাওয়া যেন ছিল অন্য কোনো জগতের দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আর পাইলট ভিক্টর গ্লোভার বলেন, পৃথিবীতে ফিরে সমুদ্রে অবতরণের মুহূর্তটি ছিল অত্যন্ত কঠিন। তার ভাষায় এ যেন উল্টোভাবে একটি আকাশচুম্বী ভবন থেকে ঝাঁপ দেওয়ার মতো অনুভূতি। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ জানান, পৃথিবীতে ফেরার পরও তার শরীর যেন মহাকাশের অভ্যাস ভুলতে পারেনি। তিনি বলেন, ঘুম থেকে উঠে এখনও নিজেকে ভাসমান বলে মনে হয়। আরেক মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসন বলেন, পৃথিবীতে ফিরে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে আশাবাদী করেছে। এই মিশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করেন তিনি। গত 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে আর্টেমিস 2 মিশন। অভিযানের সময় নভোচারীরা চাঁদের এমন কিছু অংশ পর্যবেক্ষণ করেছেন যা আগে কখনো কাছ থেকে দেখা হয়নি। নাসার আর্টেমিস মিশনের চূড়ান্ত লক্ষ্য ভবিষ্যতে আবারও মানুষকে চাঁদের মাটিতে পাঠানো, সেখানে স্থায়ী উপস্থিতি গড়ে তোলা এবং পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথ তৈরি করা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ভিত্তি মেহেরপুরের মুজিবনগরে, কিন্তু সেখানে গড়ে ওঠা ঐতিহাসিক নিদর্শনগুলো পড়ে আছে ভাঙাচোরা ক্ষতবিক্ষত অবস্থায়। মুজিবনগর কমপ্লেক্সটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এর দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে সংক্ষিপ্ত আকারে মুজিবনগর দিবস পালিত হয়েছে। কিন্তু এবছর 17 এপ্রিল মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে দিবসটি পালিত হচ্ছে না। এতে ক্ষুব্ধ গার্ড অফ অনার প্রদানকারী আনসার সদস্যরা। এই দিবস কোনো রাজনীতি কোনো দলের নয়, এটা হলো বাংলাদেশের, এটা বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রীয় দাবি আমাদের। এইখানে 17 এপ্রিল পালিত হতে হবে। গতবার মুক্তিযোদ্ধা উপদেষ্টা আসলো, উনি বললো না সব মেরামত হবে, সে কিছুই হয়নি। এখন কি বলবো? 5ই আগস্টের পরবর্তী কয়েকদিনে হামলায় শিকার হয় এই স্মৃতিকেন্দ্র।
অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের শিল্পরূপ। ভাঙচুরের কারণে কিন্তু আমরা পর্যটক হারিয়েছি। এই এলাকার মানুষের জন্য এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে। এখানে অনেকগুলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল এবং ভ্যান রিক্সা চালক ছিল, তাদের জীবনযাপনও কিন্তু অচল হয়ে গেছে। আগে অনেক পর্যটক আসতেন বলে জানান ব্যবসায়ীরা। 5ই আগস্টের পর থেকে আমাদের এখানে আর ব্যবসা বাণিজ্য নাই। এখানে আগে অনেক টুরিস্ট আসতো বাইরে থেকে। আমাদের এখানে বেচা কেনাও হয় না। স্কুল লোকাল আমাদের বিক্রি বেচা কেনা ব্যবসাটা করতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে 5ই আগস্টের পর ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মেরামতের জন্য বাজেট ধরা হয়েছিল 60,87,000 টাকা। সরেজমিন পরিদর্শন করে গেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। ভাস্কর্যগুলো যেগুলো গণপূর্ত বিভাগের মাধ্যমে করা হয়েছিল না, এটা হলো ঢাকা ভার্সিটির মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা চারুকলা বিভাগের মাধ্যমে করানো হয়েছিল। সেখানে শুধু আমরা ভাস্কর্যের ছোট বড় মিলাই 250 থেকে 300 একটা হিসাব দিয়েছিলাম যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ও সংশ্লিষ্টরা। মুজিবনগর থেকে ফিরে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্যান্টোনিক্স নববর্ষ রান 1433। হাতিরঝিলের এমফি থিয়েটার থেকে শুরু হওয়া ইভেন্টটিতে সার্বিক সহযোগিতা করেছে স্বজন গ্রুপ। নতুন বছরকে স্বাগত জানিয়ে এবং সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ইভেন্টে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার হাজারো মানুষ। তারা 14.3 কিলোমিটার, 7.33 কিলোমিটার এবং 1.33 কিলোমিটার রানে অংশ নেন। দৌড় শেষে দেয়া হয় মেডেল, টি শার্ট ও উপহার। ইভেন্টটির আয়োজক রান রাইজার নেশন বলেছে, খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড একটি সুস্থ জাতি গঠনের অন্যতম ভিত্তি, আর তাই এমন দৌড়ের আয়োজন। দেশে গণমাধ্যমের বিস্তার ঘটলেও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর এখনও অনেকটাই উপেক্ষিত রয়ে গেছে। রাজধানীতে সেমিনারে এই বাস্তবতা তুলে ধরে দেশের জবাবদিহি নিশ্চিত করতে সিভিল সোসাইটি ও মিডিয়ার পারস্পরিক সহযোগিতায় প্রান্তিক মানুষকে মূল ধারায় নিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। মাশরুর শাকিলের রিপোর্ট। সামাজিক মাধ্যমের বিস্তার ঘটার পর গণমাধ্যমে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর অনেকটা কাঙ্ক্ষিত মাত্রায় উঠে আসবে বলে আশা করা হলেও গবেষণায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করে পরিস্থিতির উন্নয়নে সুপারিশ তুলে ধরে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো মূলত এখন বাণিজ্যমুখী এবং সেখানে সাধারণ মানুষের অধিকার বা সীমাবদ্ধতার কথা কাঙ্ক্ষিত মাত্রায় উঠে আসে না। সিভিল সোসাইটি অর্গানাইজেশন, মিডিয়া এবং একাডেমিয়ার মাঝে একটা ব্রিজ তৈরি করব, সো দ্যাট একে অপরকে কিভাবে সাপোর্ট করতে পারে। মিডিয়াকে আরো সেন্সিটাইজ হতে হবে। মিডিয়াকে মানে খবরের পিছনের খবরগুলোকেও মানে দেখতে হবে খতিয়ে। আলোচকরা বলেন, মূলধারার গণমাধ্যমের পাশাপাশি ডিজিটাল এবং কমিউনিটি মাধ্যমেও প্রান্তিক মানুষের কথা ইস্যু ভিত্তিক বা গভীরতাধর্মী সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরা জরুরি। This kind of collaboration and now collaboration of the CSOs and the media, I think is what we can potentially get to. We've got some recommendations in the report. We've got some good evidence regarding media literacy, which is very, very crucial and more increasingly মনে হচ্ছে যে আমাদের অনেক বড্ড দেরি হয়ে যাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন with the accept this project we are doing that, but we have been working with this community for the last 20 years. কোনো ধরনের পক্ষপাত ছাড়া প্রান্তিক মানুষের কথা গণমাধ্যম প্রচার করুক, এমন প্রত্যাশা জানান প্রধান অতিথি এবং আলোচকরা। মিডিয়ার রোলটা যেন বিগত সময়ের মতো মিডিয়ার রোলটা না হয়। আমাদের ভালো মন্দ আপনারা তুলে ধরবেন এবং মানুষের কষ্টটাকে ন্যায্য উপায়ে তুলে আমাদের কাছে ধরবেন এবং আমাদের কাছ থেকে তাদের জন্য অবশ্যই বেনিফিটটা আপনারা আদায় করে নেবেন। We must reconcile ourselves to the fact that CSO and the media are not mutually exclusive, but they are positively correlated. ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই আয়োজনে অংশ ছিল ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন এবং উইকেন্ড বাংলাদেশ। কার কথা বলবো? মাশরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাংলার চিরায়িত নববর্ষকে ঘিরে সিরাজগঞ্জের কারাগারেও লেগেছিল পহেলা বৈশাখের উৎসবের রং। বাইরের জগতের মতো আনন্দ আর উচ্ছ্বাসে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন জেলা কারাগারের বন্দীরা।
বিশেষ খাবার, পান্তা ইলিশের স্বাদ আর লোকজ সংস্কৃতির সুরের মূর্ছনায় একদিনের জন্য হলেও তারা ভুলেছিলেন বন্দি জীবনের গ্লানি, হতাশা আর একাকিত্ব। ছিল গ্রামীণ খেলাধুলার আয়োজন, সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল নানান অনুষ্ঠানমালা। পাশাপাশি এই দিনে কারাগারের বাইরেও বসেছিল প্রিয়জনদের মিলন মেলা। কারাবন্দী থাকা মানুষগুলোর উৎসব মুখর করতে জেলা কারাগারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরের প্রতিটি গ্রামের সজনে গাছে এখন থোকায় থোকায় ঝুলছে সজনে ডাঁটা। চাষিদের কাছে এ যেন সবুজ সোনা। বাড়ির পাশের পতিত জমি, রাস্তার পাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা প্রতিটি সজনে গাছের শাখা প্রশাখা নুয়ে পড়েছে ডাঁটার ভারে। কীটনাশক মুক্ত নির্ভেজাল সবজি হিসেবে বাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার জানাবো প্রকৃতি সংবাদ। উপকূলীয় অঞ্চলে পর্যটন বিকাশে চালু হয়েছে বিশেষ রিভার ক্রুজ। নদী, ম্যানগ্রোভ, বনের প্রকৃতি ও উপকূলের জীবনধারার চিত্র তুলে ধরা হচ্ছে পর্যটকদের সামনে। এই রিভার ক্রুজে পলিথিন কিংবা প্লাস্টিক ব্যবহার করা হবে না। পর্যটকরা পাচ্ছেন পরিবেশ বান্ধব ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তির খুবই কাছাকাছি বলে দাবি। জাতীয় নেতাদের ভূমিকা স্মরণ না করলে ইতিহাস ক্ষমা করবে না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানিতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে মন্তব্য। প্রথমবারের মতো পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা গতি পেয়েছে মন্তব্য। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম থাকায় সংসদে অভিনন্দন। অধিবেশন 19 এপ্রিল পর্যন্ত মুলতবি। এবং কঠিন ও অজনপ্রিয় সংস্কার বাস্তবায়নে সরকারের মনোযোগে নজর রাখছে IMF। উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন অংশীদারিত্বের আশায় অর্থমন্ত্রী।